বন্ধুরা, আজকের ক্লাসে আমরা লেন্স সংক্রান্ত কিছু রাশি আর বেসিক নিয়ে আলোচনা করব, যেগুলো অনেকগুলোই হয়তো তোমাদের জানা থাকতে পারে, বাট এগুলো যদি ভালো করে না বুঝে যাই তাহলে এইচএসসি লেভেলের যে পরের কনসেপ্টগুলো সেগুলো আমরা ভালো করে শিখতে পারবো না, বুঝতে পারবো না। তো এখানে একটা লেন্স দেখতে পাচ্ছ। আমরা সবাই জানি লেন্স দুইটা গোলকের অংশ, মানে দুইটা বক্রতার দুইটা গোলকীয় তল নিয়ে গঠিত। যেমন এখানে এটা একটা গোলকীয় তল, এটা আরেকটা গোলকীয় তল, এগুলোকে পৃষ্ঠও বলি আমরা। সো আমাদের দুইটা পৃষ্ঠ আছে, এই দুইটা পৃষ্ঠ একটাকে আমরা প্রথম পৃষ্ঠ বলবো, একটাকে আমরা দ্বিতীয় পৃষ্ঠ বলবো। এখানে কিন্তু ইচ্ছা মতন একটাকে প্রথম একটাকে দ্বিতীয় বললেই হলো না, অবশ্যই নিয়ম আছে। নিয়মটাকে আমি একটু বলি। ধরো এই লেন্সটার জন্য আলো বাম দিক থেকে এসেছে, বাম দিক থেকে এসে আলো প্রথমে কোন পৃষ্ঠটাতে এসেছে? প্রথমে দেখো এই পৃষ্ঠটাতে এসেছে, রাইট? পরবর্তীতে আলোটা এই পৃষ্ঠটাতে গিয়েছে। সো প্রথমে আলোটা যেই পৃষ্ঠে আসে সেই পৃষ্ঠটাকে আমরা বলবো প্রথম পৃষ্ঠ, আর পরবর্তীতে আলো যে এই পৃষ্ঠ দিয়ে যায় সেটাকে আমরা বলবো দ্বিতীয় পৃষ্ঠ। সো এখানে নাম্বারিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোনটাকে 1 কোনটাকে 2 বলছি সেটা ভালো করে মাথায় রাখতে হবে। এবার আমরা চলে আসি এরপরে আমাদের এই যে দুইটা গোলকের অংশ নিয়ে লেন্স গঠিত, এই গোলকগুলো নিয়ে কিছু রাশিমালা রয়েছে। তো প্রথমেই যদি দেখি মেরু, সো আমাদের এইটা একটা পৃষ্ঠ বা তল, এইটা আরেকটা পৃষ্ঠ বা তল। এই পৃষ্ঠটার ক্ষেত্রে মেরু কোনটাকে বলবো? মেরু বলবো আমরা এই পৃষ্ঠটার মধ্যবিন্দুকে। এই যে এই গোলকের মধ্যবিন্দুটা, ধরো আমি গ্রিন কালার দিয়ে এখানে একটা পয়েন্ট দিলাম, সো এখানে আমি একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটাকে আমরা বলবো প্রথম পৃষ্ঠের জন্য মেরুবিন্দু, যেটাকে P1 দিয়ে প্রকাশ করা যেতে পারে। আর ইয়েলো কালার দিয়ে যে গোলকের অংশটা আছে সেই গোলকের তলের মধ্যবিন্দুটা যদি আমি দেখি, তো এটার মধ্যবিন্দুটা এখানে কোথাও হবে। সো এইটাকে আমরা বলবো P2, অর্থাৎ আমাদের দ্বিতীয় পৃষ্ঠের জন্য মেরুবিন্দু। এবার আমরা আসি আমাদের সেকেন্ড ডেফিনিশন, বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র এটা কি আবার? এটা হচ্ছে এই যে দেখো এই গোলকগুলা কি এক একটা, বা এই পৃষ্ঠগুলা কি এক একটা গোলকের অংশ, রাইট? যেমন এখানে প্রথম পৃষ্ঠটার জন্য যদি এরকম একটা গোলক চিন্তা করা যেতে পারে, আমি রাফলি একটা গোলক যদি আঁকি, এরকম একটা গোলক চিন্তা করা যেতে পারে। এইটা এরকম একটা গোলক থেকে কেটে নিয়ে এই অংশটা লেন্সে লাগানো হয়েছে। সো এই গোলকটার একটা কেন্দ্র আছে, রাইট? এই গোলকটার একটা কেন্দ্র ধরে নিলাম আমি এই পয়েন্টটা, এইটাকে আমরা বলছি এই গোলকের জন্য বক্রতার কেন্দ্র। এটাকে আমরা প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্র বলবো। এটাকে অবশ্যই আমরা C1 দিয়ে নাম্বারিং করব। কেন? কারণ এটা প্রথম পৃষ্ঠের জন্য যেহেতু কেন্দ্র, তো এটাকে আমরা C1 দিয়ে নাম্বারিং করব। এবার আসি দ্বিতীয় পৃষ্ঠটার জন্য, যদি আমি একটু একে দেখাই ইয়েলো কালার দিয়ে। সো এইটা এরকম একটা গোলকের অংশ, তো এটার কেন্দ্রটা ধরো এখানে কোথাও। সো এটাকে আমরা বলছি C2, যেহেতু এটা আমার দ্বিতীয় পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র, মানে দ্বিতীয় পৃষ্ঠটা যেই গোলকের অংশ সেই গোলকের কেন্দ্র যেহেতু, তাই এটাকে C2। চাইলেও কিন্তু আমি ইচ্ছা মতন C1কে একটা C2কে একটা ধরতে পারবো না। আমাদের প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্রকে কিন্তু 1 দিয়ে নাম্বারিং করতে হবে, আর দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্রকে 2 দিয়ে নাম্বারিং করতে হবে। এরপরের ডেফিনেশনটা অনেকটা কাছাকাছি, সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কি ইন্ডিকেট করছে? এই গোলকগুলার ব্যাসার্ধগুলাকেই আমরা বলছি বক্রতার ব্যাসার্ধ। যেমন প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ বলতে আসলে তুমি কতটুকু দূরত্ব বুঝবে? প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, প্রথম পৃষ্ঠের ব্যাসার্ধটা কতটুকু হবে? প্রথম পৃষ্ঠ হচ্ছে এই গোলকটার অংশ, আর এই গোলকের ব্যাসার্ধ হচ্ছে এখান থেকে কেন্দ্র পর্যন্ত। সো এই দূরত্বটা, রাইট? তাহলে আমি যদি একটু রেড কালার দিয়ে এঁকে দেখাই, তাহলে এই দূরত্বটা হচ্ছে কি আমার, এই দূরত্বটা হচ্ছে আমার বক্রতার ব্যাসার্ধ প্রথম পৃষ্ঠের। সো এই প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ বলে এটাকে আমরা R1 দিয়ে প্রকাশ করব। এখানে আমি একটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের R1 দূরত্বটা কি এতটুকু, অবশ্যই বোঝাই যাচ্ছে এটাই আমার ব্যাসার্ধ। কিন্তু আমাদের অনেকগুলো আলোচনায় বা অনেকগুলো জায়গায় আমরা দেখব এখানে আলোক কেন্দ্র নামে একটা পয়েন্ট আছে, যেটা আমরা একটু পরের ডেফিনেশনেই দেখব। এই পয়েন্ট থেকে দূরত্বটাকেও মাঝে মাঝে R1 বলে থাকা হয়ে থাকে। কেন? কারণ এই যে দূরত্বটা আছে বাস্তবিক জীবনে এই দূরত্বর মানটা খুবই ছোট, খুবই ছোট, অলমোস্ট জিরোর কাছাকাছি। সো এই দূরত্বটাকে আমরা নেগলেক্ট করে থাকি মাঝে মাঝে। তো যাই হোক, আমরা যদি একদম অ্যাকুরেটলি বসাতে চাই তাহলে আমরা পুরোটাই নেব। তারপরে আসি দ্বিতীয় পৃষ্ঠটার জন্য বক্রতার ব্যাসার্ধ কতটুকু হবে। তো এটাও বুঝতে পারছো, এটা হচ্ছে এই কেন্দ্রটা থেকে এই পর্যন্ত, এই ইয়েলো লাইনটা। সো এইটা আমার কি দ্বিতীয় পৃষ্ঠের জন্য বক্রতার ব্যাসার্ধ, যেটাকে আমরা প্রকাশ করবো কি দিয়ে? R2 দিয়ে। চাইলেও R1 এর জায়গায় R2, R2 এর জায়গায় R1 লিখতে পারবো না। অবশ্যই প্রথম পৃষ্ঠ কোনটা ওইটার জন্য C1, ওইটার জন্য R1, দ্বিতীয় পৃষ্ঠ কোনটা ওইটার জন্য C2, ওইটার জন্য R2, এভাবে লিখতে হবে। এরপরে ডেফিনিশনটা কি? এরপর ডেফিনিশনটা হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কোনটা?
প্রধান অক্ষ খুব সিম্পল, মেরু আর বক্রতার কেন্দ্রের সংযোগকারী রেখা। তাহলে এখানে আমি অলরেডি এঁকেছি, দেখো এখানে এইটার মেরু ছিল কি রেড কালারের বা প্রথম পৃষ্ঠের মেরু বিন্দু এটা, দ্বিতীয় পৃষ্ঠের মেরু বিন্দু ছিল এই পয়েন্টটা, প্রথম পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র ছিল এইটা, দ্বিতীয় পৃষ্ঠের জন্য বক্রতার কেন্দ্র ছিল এটা। সো এই যেখানে 4টা পয়েন্ট আমরা পেলাম, এই 4টা পয়েন্টকে যদি আমি কানেক্ট করে দিই, কানেক্ট করে দিলে কি পাবো, এই ব্লু লাইনটা যেটা অলরেডি আঁকা আছে এই লাইনটা পাবো না, এই রেখাটাকেই আমরা বলবো কি প্রধান অক্ষরেখা। আচ্ছা, এবার আমরা চলে আসি এরপরে আমাদের আলোক কেন্দ্রটা কি, এটা আমি সব কিছু একটু মুছে দেখাই। সো আলোক কেন্দ্র জিনিসটা একটু ভালো করে বোঝার আছে, সেটা হচ্ছে আলোক কেন্দ্র প্রথমত এখানে একটা কথা বলা আছে, এটা প্রধান অক্ষের ওপর অবস্থিত একটা বিন্দু, তার মানে এই নীল কালারের রেখাটা যেটা আঁকা আছে সেটার উপরে অবস্থিত একটা বিন্দু হবে। এটা নট নেসেসারি যে মাঝখানেই হতে হবে, এই জায়গাতেই হতে হবে এমনটা না, এটা একটু ডানে বামে এই জায়গায় হতে পারে, এই জায়গায় হতে পারে, একটু ডানে বামে সেটা থাকতে পারে, যার মধ্য দিয়ে আলো প্রতিসরণের পরে সমান্তরালে গমন করে। এই জায়গাটা একটু ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা প্রধান অক্ষের উপরে এমন একটা বিন্দুই পাবো, এখানে কিন্তু অনেকগুলো বিন্দুই একই রকম জিনিস হবে না, এমন একটা বিন্দুই পাবো যেই বিন্দুটাতে আসলে আলো আসলে, যেমন আমি যদি একটু আলোটা এসে দেখাই, আলো যদি আসে, ধরো সাপোজ এই বিন্দু দিয়ে আলো আসলো, এই বিন্দুটা, তো এই বিন্দুটা দিয়ে আলো যাওয়ার পরে এমনভাবে গেল যেন এই আলোটা আপতিত আলোর সাথে, মানে এই যে এই আলোটা আমি একটু নাম দিই এটাকে এবি রেখা যদি বলি, এবি রেখার সাথে যদি এই আলোটা যদি বের হয়ে যায় সিডি করে, সরি আমি একটু আগের, হ্যাঁ, তো এবি রেখার সাথে যদি এটা সিডি করে বের হয়ে যায়, তো এখানে সি আর ডি, তাহলে এবি আর সিডি, এবি হচ্ছে আমাদের যে আলোটা এসেছিল আর সিডি হচ্ছে যে আলোটা বের হয়ে যাচ্ছিল। সো এবি আর সিডি সমান্তরালে যদি এরকম শর্ত মেনে চলে তাহলেই আমরা এই বিন্দুটাকে কি বলতে পারবো, আলোক কেন্দ্র বলতে পারবো। এটা কিন্তু এমন না যে সকল বিন্দুর জন্যই বা অনেকগুলো বিন্দুর জন্যই এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে, এই কন্ডিশনটা স্যাটিসফাইড হবে শুধুমাত্র একটা পয়েন্টের জন্য, এই পয়েন্টটা যে মাঝখানেই হতে হবে এমন কোনো কথা নেই, কিনারে ডানে বামের যে কোনো পয়েন্ট হতে পারে। তো এখানে কি শিখলাম আমরা, আলোক কেন্দ্র আসলে ওই বিন্দুটা লেন্সের প্রধান অক্ষের উপরে অবস্থিত যেই বিন্দুটার মধ্য দিয়ে আলো যাওয়ার ফলে আলোটা দিক পরিবর্তন করে না, মানে এটা কিন্তু এমন না যে ওই দিক দিয়েই বেরোতে হবে, এটা জিনিসটা এমন একই রেখা বরাবর হতে হবে এমন না, জিনিসটা হচ্ছে যেন তারা সমান্তরাল থাকে, মানে আপতিত রশ্মিটা যদি হয়ে থাকে এটা, তাহলে প্রতিসরিত রশ্মিটা যদি এরকমও হয়, মানে এই দুটো পরস্পর পরস্পর সমান্তরাল এরকমও যদি হয়, তাহলেও কিন্তু ওই বিন্দুটাকে আমরা কি বলবো, আলোক কেন্দ্র বলবো। তো অন্যান্য ক্ষেত্রে কি দেখা যেত, আপতিত ধরো এটা আর প্রতিসরিত হয়েছে এটা, সো এরা কিন্তু বাড়িয়ে দিলে একজন আরেকজনকে এটা কিন্তু ছেদ করবে, মানে এরা পরস্পর পরস্পরের সমান্তরাল হবে না। তো যাই হোক, যেই বিন্দু দিয়ে আসলে আলো যাওয়ার ফলে সমান্তরালে নির্গত হয় সেটা কি আমরা আসলে আলোক কেন্দ্র বলবো। তো আলোক কেন্দ্র জিনিসটা আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে এসেছি, আমাদের সবারই বোঝার কথা। তো যাই হোক, এরপরে আমাদের ফোকাস, ফোকাস দূরত্ব, ফোকাস তল, এই তিনটা ডেফিনেশন নিয়ে কাজ করতে হবে। তো ফোকাসের ডেফিনেশনটা আমি এই পেজে ইলাবোরেটলি বলছি না, কেন, কারণ এই ডেফিনেশনটা আমরা এখন আর শিখবো না, এটা হচ্ছে 9-10 আমরা যে ডেফিনেশনটা শিখেছিলাম, তোমরা অনেকেই মনে করতে পারছো 9-10 ডেফিনেশনটা ছিল এইটা, একটু দেখে নিতে পারো পজ করে। আমরা ফোকাস দূরত্ব, ফোকাস তল নিয়ে কথা বলবো, আর ফোকাস নিয়ে আমাদের ইন্ডিভিজুয়ালি আলাদা একটা স্লাইড আছে ঠিক পরের স্লাইডটা। তো ফোকাস দূরত্ব কি বোঝাচ্ছে, আলোক কেন্দ্র হতে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব রেখা, তার মানে বোঝা গেল ফোকাস আসলে একটা বিন্দু, আর ফোকাস দূরত্ব হচ্ছে আলোক কেন্দ্র, মানে যেটাকে ও দিয়ে প্রকাশ করা ছিল এর লাস্ট ডেফিনেশন আমরা পড়েছিলাম, সেটা থেকে ফোকাস বিন্দু যেহেতু একটা বিন্দু, ওই বিন্দু পর্যন্ত যে দূরত্বটা পাওয়া যাবে সেই দূরত্ব রেখাটাকে বা দূরত্বের মানটাকে আমরা ফোকাস দূরত্ব বলবো। আর ফোকাস দূরত্বকে আমরা সাধারণত স্মল এফ দিয়ে প্রকাশ করি, আর ফোকাস বিন্দুটাকে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করি। নট নেসেসারি যে আমি ফোকাস বিন্দুকে স্মল এফ দিয়ে প্রকাশ করতে পারবো না, এটাকে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করতে, এটা কোনো নিয়ম নেই, এটা করতে পারি আমরা যে কোনোটা কিছুই। এবার ফোকাস তল হচ্ছে কি প্রধান ফোকাস বিন্দু হতে প্রধান অক্ষের উপরে লম্ব তল, অর্থাৎ আমরা প্রধান অক্ষরেখা দেখেছিলাম একটা হরিজন্টাল লাইন, ওইটার উপরে লম্ব মানে একটা ভার্টিক্যাল লাইন হবে আমার ফোকাস তল, যেটা আমরা পরের পেজে ফিগারের মাধ্যমে দেখাবো। তো আমরা এই ডেফিনেশনগুলো কেন পড়ছি না, কারণ এইখানে যেই ফোকাসের ডেফিনেশনটা দেওয়া আছে, এই ডেফিনেশনটা বেসিক্যালি আমাদের দ্বিতীয় ফোকাস, দ্যাট মিনস প্রধান ফোকাসের যেই সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা দেওয়া আছে, কিন্তু আমাদের ফোকাস কিন্তু বেসিক্যালি দুইটা।
আমাদের কোনো লেন্সের ক্ষেত্রে ফোকাস থাকবে দুইটা, একটাকে আমরা বলবো প্রথম ফোকাস, একটাকে আমরা বলবো দ্বিতীয় ফোকাস। দ্বিতীয় ফোকাসটার ডেফিনিশনই বলতে গেলে আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম, প্রথম ফোকাসটা পড়ে আসিনি। তো আমি যেহেতু দ্বিতীয় ফোকাসটা, আমরা যেহেতু অলরেডি নবম দশম শ্রেণীতে দ্বিতীয় ফোকাসটা পড়ে এসেছি, সো আমি দ্বিতীয় ফোকাসটা আগে শিখাবো, যেহেতু এটা তোমাদের অলরেডি জানা। তারপরে আমি প্রথম ফোকাস, যেটা তোমরা জানতে না, সেটা শিখাবো। তো আমাদের দ্বিতীয় ফোকাস পাওয়ার জন্য এখানে একটা কথা লেখা আছে। কি দেওয়া আছে? দেওয়া আছে যে ইনপুট হতে হবে কীরকম? ইনপুট হতে হবে সমান্তরাল। দ্যাট মিনস আমার যে আপতিত রশ্মিগুচ্ছ, এই রশ্মিগুচ্ছগুলো সমান্তরাল হতে হবে। আমি এই ইনপুটটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর আগে একটু কয়েকটা কথা বলে নিতে চাই। তো আমরা একটু হোয়াইট স্ক্রিন নিয়ে যদি দেখি, একটু খেয়াল করো। তো এখানে আমরা আলোকরশ্মি কয় ধরনের সেটা আগে একটু জেনে নিব। আলোকরশ্মি আমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিলাম 3 ধরনের, রাইট? তো সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়েছি, এরপরে কি পড়েছি আমরা? অপসারী রশ্মিগুচ্ছ পড়েছি, যেটা আসলে চারদিকে ছড়িয়ে যাওয়া, মানে দূরে সরে যাওয়া। তারপরে আমরা আরেকটা ধরনের আলোক রশ্মিগুচ্ছ পড়েছি। সেটা কি ধরনের আলোক রশ্মিগুচ্ছ পড়েছি? সেটা হচ্ছে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ পড়েছি। তো এখানে একটা জিনিস একটু বলে যাব আমি অ্যানিমেশন দেখানোর আগে, ফোকাস, প্রথম ফোকাস দ্বিতীয় ফোকাস রিলেটেড। সেটা হচ্ছে সমান্তরাল রশ্মিগুচ্ছগুলো কিন্তু কখনোই পরস্পরকে ছেদ করবে না। আর অপসারী রশ্মিগুচ্ছগুলো, দ্যাট মিনস 2 নাম্বারটা, এটা কিন্তু একটা পয়েন্ট থেকেই নির্গত হবে। আর অভিসারী রশ্মিগুচ্ছগুলো এরা একটা জায়গায় যে মিলিত হবে। এটা হচ্ছে একটা পয়েন্ট থেকে বাইরের দিকে সরে যাচ্ছে, আর এটা হচ্ছে একটা পয়েন্টের দিকে আসছে। তো যাই হোক, তো আমরা যদি আমাদের আলোচনাটা দেখতে চাই, আমাদের প্রথম ফোকাস দ্বিতীয় ফোকাস রিলেটেড আমরা বলেছিলাম আমাদের দ্বিতীয় ফোকাসে ইনপুটটা হবে কীরকম? আমাদের আলোর ইনপুটটা হবে সমান্তরাল। দ্যাট মিনস আলোটা এই লেন্সের সমান্তরালে আপতিত হবে। তো সমান্তরালে যদি আমি উত্তল লেন্সের ক্ষেত্রে আপতিত করাই, এখানে একটু কথা বলে রাখি, উত্তল লেন্সের আরও 2টা নাম আছে। আমরা বলে থাকি এটাকে অভিসারী লেন্স, আবার এটাকে বলে থাকি স্থূল মধ্য লেন্স। অভিসারী লেন্স কারণ সে আলোক রশ্মিগুলোকে আসলে অভিসার ঘটায়, দ্যাট মিনস অভিসারী রশ্মিগুচ্ছতে পরিণত করতে চায়। আর স্থূল মধ্য লেন্স, এটার নামটা কেন এমন? কারণ এটা দেখতে দেখো পেটটা মোটা, রাইট? দ্যাট মিনস মধ্যভাগটা স্থূল, এর জন্য এটার নাম স্থূল মধ্য লেন্স। তো যাই হোক, সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছ অভিসারী লেন্স কী করবে? তাদেরকে মিলানোর চেষ্টা করবে, অভিসার করানোর চেষ্টা করবে। অভিসার মানে মিলানো। সো তাদেরকে মিলানোর চেষ্টা করলে সমান্তরালের রশ্মিগুচ্ছ কী হয়ে যাবে? এই রকম মিলিয়ে একটা পয়েন্টে সে নিয়ে আসবে। অর্থাৎ অভিসারী রশ্মিগুচ্ছ, অভিসারী লেন্সের মধ্য দিয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ যাওয়ার ফলে কি রশ্মিতে পরিণত হয়ে গেল? অভিসারী রশ্মিতে পরিণত হয়ে গেল। এটা কিন্তু একটা অভিসারী রশ্মিগুচ্ছতে পরিণত হয়ে গিয়েছে। তারা একটা পয়েন্টে যেয়ে মিলবে কোথাকার? প্রধান অক্ষের ওপরে। এই পয়েন্টটা কি আমরা আসলে বলবো দ্বিতীয় ফোকাস। কার জন্য? উত্তল লেন্সের জন্য। তাহলে উত্তল লেন্সের জন্য দ্বিতীয় ফোকাসের সংজ্ঞাটা দিতে চাইলে কিরকম সংজ্ঞাটা দিব আমরা? সংজ্ঞাটা এরকম দিব যে কোনো উত্তল লেন্সে সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছ প্রতিসরণের পরে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত হয়ে প্রধান অক্ষের ওপরে যেই বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুটাকে আমরা বলবো উত্তল লেন্সের ক্ষেত্রে দ্বিতীয় ফোকাস। এবার আমরা চলে আসি অবতল লেন্সের জন্য দ্বিতীয় ফোকাসটা কীরকম। অবতল লেন্সের আরও 2টা নাম আছে, অপসারী লেন্স বা ক্ষীণমধ্য লেন্স। কেন? কারণ সে অপসারী লেন্স নামটা হয়েছে এর জন্য যে সে তার মধ্যে যে রশ্মিগুচ্ছগুলো আসে সেগুলোকে অপসারী করতে চেষ্টা করে। দ্যাট মিনস দূরে সরিয়ে দিতে চেষ্টা করে, আগে যেরকম সরেছিল তার চেয়ে দূরে সরিয়ে দিতে চেষ্টা করবে। ক্ষীণমধ্য কেন? কারণ তার মধ্যভাগটা ক্ষীণ, দেখো মধ্যভাগটা ছোট, তাই এটার নাম ক্ষীণমধ্য লেন্স। তো এবার আমরা চলে আসি, যদি এইখানেও ইনপুট সমান্তরাল, অর্থাৎ সমান্তরালের রশ্মিগুচ্ছ তার মধ্যে ইনপুট দেই, তাহলে আউটপুট কি পাবো? তার নাম, তার কাজটা কি? অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করা। সে চেষ্টা করে অপসারী রশ্মিগুচ্ছে তাদের পরিণত করতে। দ্যাট মিনস সে কী করবে? এই আলোক রশ্মিগুচ্ছগুলোকে এরকম দূরে সরিয়ে দেবে। দ্যাট মিনস একটা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করবে। এই যে অপসারী রশ্মিগুচ্ছগুলোতে পরিণত করলো, এগুলা সামনে তো কোথাও কখনো মিলিত হবে না, কারণ তারা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু তাদেরকে পেছনের দিকে বর্ধিত করে দিলে তারা কিন্তু একটা পয়েন্টে প্রধান অক্ষর থেকে সৃষ্টি হচ্ছিল বলে মনে হবে। যেই পয়েন্টটা আমি এখানে এঁকেছি F2 দিয়ে। তার মানে এই যে এই পয়েন্টটা কি ইন্ডিকেট করবে? এই পয়েন্টটা ইন্ডিকেট করবে এই অবতল লেন্সের জন্য আমার দ্বিতীয় ফোকাস। তো আমরা অবতল লেন্সের জন্য দ্বিতীয় ফোকাসের সংজ্ঞা দিতে চাইলে সংজ্ঞাটা কীরকম হবে? কোনো অবতল লেন্সে সমান্তরালে আপতিত রশ্মিগুচ্ছ প্রতিসরণের পরে অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হলে তারা প্রধান অক্ষের যে বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল বলে মনে হয়
সেই বিন্দুটাকে আমরা কি বলবো? অবতল লেন্সের জন্য দ্বিতীয় ফোকাস। এবার আমরা আসবো প্রথম ফোকাসে। একটু চিন্তা করে দেখো, আমরা জাস্ট এখানে কি মাথায় রেখেছিলাম? ইনপুট সমান্তরালে দিব। এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে আমরা আউটপুট সমান্তরাল বানাবো। সো আমরা প্রথম ফোকাসটা যদি পেতে চাই উত্তল লেন্সের বেলায়, তাহলে আমাদের সমান্তরাল আউটপুট বানাতে হবে। সমান্তরাল আউটপুট বানাতে চাইলে আমি যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ দিই, ওর নাম কি? অভিসারী লেন্স। ও কি করবে? অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করে দিবে। তাহলে আমার আলোটা এমনভাবে দিতে হবে যেন আউটপুটটা সমান্তরাল হয়। জিনিসটা কিন্তু খুবই সিম্পল কীভাবে? সেটা হচ্ছে, আমরা যদি এখানে দেখি, একটু খেয়াল করো, আমরা একটা পয়েন্ট থেকে অ্যানিমেশনটা যদি দেখি, আমরা একটা পয়েন্ট থেকে আলোক রশ্মিগুচ্ছগুলোকে যদি এইভাবে বিস্তৃত করি, দ্যাট মিনস অপসারী রশ্মিগুচ্ছ আকারে বিস্তৃত করি, তাহলে সেটা কিন্তু প্রতিসরণের পরে সে চাবে কি? এই লেন্সটা চাবে তাদেরকে মিলাইতে। যেই রশ্মিগুচ্ছগুলা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছিল, তাদেরকে তো পুরোপুরি মিলিয়ে আনতে পারবে না, তাদেরকে এমনভাবে সে সোজা করবে, এমনভাবে সে কাছাকাছি আনতে চেষ্টা করবে যেন তারা পরস্পরের সমান্তরালে রশ্মিগুচ্ছে পরিণত হয়ে যায়। এই জিনিসটাকে আমি এভাবে মনে রাখতাম, এখানে তাদের মধ্যে শত্রুতা ছিল, আর এখানে তাদের মধ্যে বন্ধু ভাবও নাই, শত্রু ভাবও নাই, আর এই জায়গাটাতে তাদের মধ্যে বন্ধু ভাব হয়েছে। তার মানে এটা হচ্ছে নিউট্রাল, আর এটা হচ্ছে তারা পরস্পরের শত্রু ছিল, সেটাকে ও কি করলো? মিউচুয়াল করে দিয়ে তাদেরকে শত্রুও না বন্ধুও না এরকম একটা ফর্ম্যাটে নিয়ে আসলো। আর যদি তারা শত্রুও না বন্ধুও না এরকম একটা ফর্ম্যাটে থাকতো, তাহলে এই লেন্সটা কী করতে পারতো? তাদেরকে বন্ধু বানিয়ে দিতে পারতো। তো যাই হোক, এইখানে বোঝার ব্যাপার যেটা, এই অপসারী রশ্মিগুচ্ছগুলো কিন্তু যে কোনো পয়েন্ট থেকে দিলেই সে যে সমান্তরালে পরিণত করে দিবে তা কিন্তু না। এখান থেকে ধরো তুমি দিলে, সে তাদেরকে সমান্তরালে পরিণত করতে পারলো না, অপসারী রেখে দিল, সে তার ক্ষমতা অনুসারে সে অতটা বাঁকা করতে পারলো না রশ্মিগুচ্ছগুলোকে। আবার একটু দূরে থেকে দিলে সে হয়তো অভিসারী রশ্মিগুচ্ছই তাদেরকে পরিণত করিয়ে দিত। তো এমন স্পেসিফিক একটা পয়েন্ট আছে, যেই পয়েন্ট থেকে অপসারী রশ্মিগুচ্ছ আকারে এই লেন্সটাতে আলো আপতন করালে সে সমান্তরালে কনভার্ট করে দিতে পারবে। আর ওই পয়েন্টটাকে আমরা নাম দিব আসলে কি? প্রথম ফোকাস। তো এখানে একটু ব্যাপারটা বলি, সংজ্ঞাটাকে এরকম হবে, সংজ্ঞাটা হবে এরকম যে, কোনো উত্তল লেন্সে কোনো বিন্দু থেকে, প্রধান অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু থেকে অপসারী রশ্মিগুচ্ছ লেন্সটিতে আপতিত হয়ে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, অথবা প্রতিসরিত হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাহলে যেই বিন্দু থেকে আলো যাচ্ছিল বলে, যেই বিন্দু থেকে আলো পাঠানো হয়েছিল, সেই বিন্দুটাকে আমরা কি বলবো? প্রথম ফোকাস। সো এখানে এই বিন্দুটাকেই আমরা আসলে কি বলছি? এই লেন্সের জন্য প্রথম ফোকাস। তো এটা নিয়ে কনফিউজড হওয়ার কোনো কিছুই নাই। কেন? আমি কিভাবে মনে রাখতাম সেটা হচ্ছে, এই ছবিটা আর এই ছবিটার মধ্যে তফাৎ একটু খুঁজে বের করার চেষ্টা করো। এই ছবিটাকে যদি উল্টিয়ে দেওয়া যেত, তাহলেই কিন্তু এই ছবিটা পাওয়া যায়। অ্যারোগুলোর দিকগুলো যদি উল্টিয়ে দিতে, তাহলেই কিন্তু তুমি এই ছবিটা পেয়ে যাবে। জাস্ট এখানে অ্যারোগুলোর দিকগুলো যেদিকে, জাস্ট এটাকে পাল্টিয়ে দিলেই কিন্তু এই ছবিটা হয়ে যায়। তো আমরা এইভাবে একটু মনে রাখার চেষ্টা করব ছবিটা, তারপরে আমরা সংজ্ঞাটা নিজের মতন দিতে পারবো। সংজ্ঞাটা তো খুবই সিম্পল, প্রধান অক্ষের ওপরে যেই বিন্দু থেকে রশ্মিগুচ্ছগুলো অপসারী রশ্মিগুচ্ছ রূপে কোনো উত্তল লেন্সে আপতিত হয়ে তা প্রতিসরণের পরে যদি সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয়, তাহলে যেই বিন্দু থেকে অপসারী রশ্মিগুচ্ছগুলো নির্গত হয়েছিল, সেই বিন্দুটাকে আমরা কি বলি? উত্তল লেন্সের জন্য প্রথম ফোকাস। তো নিজের মতন করে এটা সংজ্ঞাটা আমরা দিব। এবার আমরা আসি এইটার ক্ষেত্রে আমরা কি করতে চাই? আউটপুট সমান্তরাল বানাতে চাই। তাহলে ইনপুটটা কীরকম হবে একটু চিন্তা করো তো। এই লেন্সটা কি করে? এই লেন্সটা তাদেরকে দূরে সরিয়ে দিতে চায়, তাদের মধ্যে যে আলোগুলো রশ্মিগুচ্ছগুলো আছে তাদেরকে দূরে সরিয়ে দিতে চায়। আমি যদি তাদের মধ্যে সমান্তরাল ইনপুট দিই, তাহলে তো সে দূরে সরিয়েই দিবে। আমার এমনভাবে ইনপুট দিতে হবে যেন তা পরবর্তীতে সমান্তরালে পরিণত হয়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, তার মধ্যে অভিসারী রশ্মিগুচ্ছের আপতন ঘটাবো। অভিসারী রশ্মিগুচ্ছের আপতন ঘটালে যেই রশ্মিগুচ্ছগুলো আসলে পরস্পরের সাথে মেলার কথা ছিল, তারা বন্ধু হওয়ার কথা ছিল, কিন্তু এই লেন্সটা এসে কী করলো? তাদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিল, তাদেরকে পরস্পরের নিউট্রাল বানিয়ে দিল। তার মানে তাদের মধ্যে অভিসারী রশ্মিগুচ্ছগুলো এসে এই লেন্সের প্রভাবে সে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হলো। তাহলে তোমরা বলতে পারো, ভাই এখানে বিন্দু কোথায়? আমরা জানি ফোকাস একটা বিন্দু, তাহলে প্রথম ফোকাস বিন্দুটা কোথায়? খুবই সিম্পল, এই অভিসারী রশ্মিগুচ্ছগুলা যেই বিন্দুতে যে মিলতো, এখানে কিন্তু খেয়াল রাখা জরুরি, অভিসারী রশ্মিগুচ্ছের মধ্যে কিন্তু প্যাটার্ন আছে। কতটা অভিসারী? এটা কি খুব দ্রুতই মিলে যেত? এখানেই মিলে যাওয়ার কথা ছিল, নাকি এইখানে মিলে যাওয়ার কথা ছিল, নাকি এইখানে মিলে যাওয়ার কথা ছিল? এমন একটা বিন্দুতে মিলে যাওয়ার কথা থাকলেই কিন্তু আমার তাদেরকে
এই লেন্স পার হয়ে সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে পাওয়া সম্ভব। তার মানে এখানে আমরা ইচ্ছা মতন অভিসারী রশ্মিগুচ্ছ অ্যাপ্লাই করলেই যে আউটপুট সমান্তরালে পাবো তা কিন্তু না, আমাদের ঠিক এমন একটা বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ দিতে হবে যেই বিন্দুগামী অভিসারী রশ্মিগুচ্ছ দিলে আমাদের আউটপুটটা কি পাওয়া যাবে, সমান্তরাল পাওয়া যাবে। তার মানে এই যে যেই বিন্দুগামী আমি আসলে অভিসারী রশ্মিগুচ্ছগুলো দিলাম সেই বিন্দুটা কি আমার এই অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম ফোকাস হিসেবে বলা হবে। তাহলে এটার ডেফিনিশনটা কীরকমভাবে দেওয়া যায়, এরকমভাবে দেওয়া যায়, কোনো অবতল লেন্সের ক্ষেত্রে আপতিত অভিসারী রশ্মিগুচ্ছ যদি প্রতিসরণের পরে সমান্তরাল রশ্মিগুচ্ছে পরিণত হয় তাহলে ওই আপতিত অভিসারী রশ্মিগুচ্ছগুলো প্রধান অক্ষের ওপরে যেই বিন্দুতে মিলিত হবার কথা ছিল সেই বিন্দুটাকেই আমরা কি বলবো, অবতল লেন্সের ক্ষেত্রে প্রথম ফোকাস। তার মানে এই ফিগারটাও কিন্তু কঠিন কিছু না, এই ফিগারটা যদি মাথায় থাকে এই ফিগারের অ্যারোগুলো জাস্ট উল্টিয়ে দিবে, এখানে অ্যারোটা ডান দিকে অ্যারোটা যদি বাম দিকে করে দাও তাহলেই কিন্তু এই ফিগারটা চলে আসে। এই ফিগারটা আর এই ফিগারটার মধ্যে কিন্তু অ্যারোর চিহ্নটা ছাড়া কোনোই তফাৎ নাই। তো আমরা প্রথম ফোকাস দ্বিতীয় ফোকাস সম্বন্ধে নলেজ নিলাম। আমাদের নবম দশম শ্রেণীতে আমাদের দ্বিতীয় ফোকাসটা শেখানো হয়েছে, কেননা এটাই সাধারণত প্রধান ফোকাস হিসেবে পরিচিত। ইনফ্যাক্ট আমরা পরবর্তীতে লেন্স নিয়ে যখন ম্যাথ করব তখন কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের ফোকাস দূরত্ব একটা বসাতে হবে, তখন আমরা প্রধান ফোকাস দূরত্বটাই বসাবো। আর ফোকাস দূরত্বগুলো কি আর ফোকাস তলটা কি এটা আমি ফিগারে দেখানোর কথা ছিল, আমি গ্রিন কালারের পয়েন্টারটা দিয়ে দেখাই। ফোকাস দূরত্ব কোনটা হবে তাহলে এইটার ক্ষেত্রে এই দূরত্বটাকে আমরা কি বলবো, দ্বিতীয় ফোকাস দূরত্ব, দ্যাট মিনস স্মল f2। এইখানে এই দূরত্বটাকে আমরা বলবো স্মল f2। এইটার জন্য এই দূরত্বটাকে আমরা কি বলবো, স্মল f1। আর এটার জন্য এই দূরত্বটাকে আমরা বলবো স্মল f1। আচ্ছা, এটা তো গেল ফোকাস দূরত্ব। এবার সেই ফোকাস তল, ফোকাস তলটা কি হবে এটাকে আমি আরেকটা কালার রেড কালার দিয়ে দেখাই। সো এখানে ফোকাস তলটা কোনটা হবে, খুব সিম্পল, এই লম্ব রেখাটা বা লম্ব তলটা এটাই আমার ফোকাস তল। এই লম্ব তল, এই লম্ব তল, এগুলো আমার যথাক্রমে ফোকাস তল। তাহলে আমরা ফোকাস সম্বন্ধে আইডিয়া নিলাম, ফোকাসের বিভিন্ন রাশিমালা সম্বন্ধে আইডিয়া নিলাম। এবার আমরা চলে আসবো লেন্সের ক্যাটাগরিতে। আমরা লেন্সের অলরেডি ডেফিনেশন নবম দশম শ্রেণীতে জানি, তাও এখানে দেওয়া আছে। লেন্স কয় রকমের হতে পারে, প্রধানত বলতে গেলে দুই রকমের, উত্তল আর অবতল লেন্স। উত্তল লেন্সকেও আরও তিন ভাগে ভাঙিয়ে লেখা যায়, উভত্তল, ইংলিশে বললে বাইকনভেক্স, সমতল উত্তল, প্ল্যানো কনভেক্স, উত্তল অবতল, কনভেক্স ও কনকেভ। অবতলকেও আরও তিন ভাগে ভাঙানো যায়, উভাবতল, সমতল অবতল, অবতল উত্তল, যাদের যথাক্রমে ইংলিশ টার্মগুলো দেওয়া আছে। তো এই নামগুলো তোমাদের কাছে অনেক বিদঘুটে লাগতে পারে, প্রথম যখন আমিও পড়েছিলাম তখন এরকম মনে হচ্ছিল, বাট জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল। আমি একটু এখন আমার মতন করে বোঝাবো যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলা কিভাবে মনে রাখা যায়। আমরা সবাই তো কম বেশি সন্ধি বিচ্ছেদ পারি, রাইট? সো সন্ধি বিচ্ছেদে আমরা এরকম কয়েকটা নিয়ম শিখেছিলাম না, অকারের পর অকার আসলে আকার হয়। জাস্ট এইরকম ছোট্ট একটা নিয়ম মাথায় রাখলেই কিন্তু জিনিসগুলো খুবই সিম্পল। কারণ এই নামগুলা, এই শব্দগুলা সাধারণত একটা শব্দ হলো এগুলোর মধ্যে দুইটা শব্দের যোগফল রয়েছে, আর ওই দুইটা শব্দ কোন কোন শব্দ সেটা যাচাই করতে পারলেই কিন্তু কোন লেন্স, কোন নামটার এগেনস্টে কোন লেন্সটা হবে, মানে কোন লেন্সটাকে আমরা কোন নামে ডাকবো সেটা পেয়ে যাব। তো আমি এটা একটু এই পেজে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটা সূত্রের মতন মনে রাখতাম লেন্সের নামটাকে, সেটাকে এইভাবে আমি প্রকাশ করি, লেন্সের নাম ইকুয়াল টু কি, দ্বিতীয় পৃষ্ঠের নাম যোগ প্রথম পৃষ্ঠের নাম। আমরা অলরেডি জানি প্রথম পৃষ্ঠ কোনটা, তৃতীয় পৃষ্ঠ কোনটা। প্রথম পৃষ্ঠ মানে যেটার উপরে আলো আগে এসে পড়ে, দ্বিতীয় পৃষ্ঠ যেটার উপরে আলো পরে যেয়ে পড়ে। তো আমাদের দ্বিতীয় পৃষ্ঠের নামটা কিন্তু শুরুতে রাখতে হয় আর প্রথম পৃষ্ঠের নামটা শেষে রাখতে হয়, তাহলে আমাদের কাজ সিম্পল। তো আমরা চলো এই টার্মটা অনুসারে একটু কাজ করি। তো উভত্তল লেন্সটা, এটা বুঝতেই পারতেছো, উভত্তল মানে দুইটাই উত্তল, উত্তল যোগ উত্তল। আমি প্রথম পৃষ্ঠটাকে রেড কালার দিয়ে প্রকাশ করছি। তোমরা অলরেডি জৈব যৌগ পড়ে আসতে পারো বা এই টার্মগুলো পড়ে আসতে পারো, মাথায় রাখবা লাস্টে মানে প্রথম পৃষ্ঠের নাম অনুসারেই কিন্তু লেন্সটা কোন ক্যাটাগরি সেটা আওতাভুক্ত হয়। যেমন এখানে দ্বিতীয় পৃষ্ঠর নাম যোগ প্রথম পৃষ্ঠর নাম, দ্বিতীয় পৃষ্ঠও তো উত্তল, প্রথম পৃষ্ঠও তো উত্তল, এইটাকে আমরা বলছি কি উত্তল লেন্স। এটাতে তো কারো কোনো কনফিউশন নাই। বাট এইটার ক্ষেত্রে দেখো, এইটার নামটা কি, অবতল উত্তল। এটাকে ভাঙিয়ে লিখলে কীরকম লেখা যায়, অবতল যোগ উত্তল, রাইট? সো এখানে এইটা কি আমার প্রথম পৃষ্ঠ, কারণ
প্লাস চিহ্নের পরে যেটা থাকে সেটা প্রথম পৃষ্ঠ, আর প্লাস চিহ্নের আগে যেটা থাকে এটা দ্বিতীয় পৃষ্ঠ। আমি বলেছি প্রথম পৃষ্ঠ অনুসারে কি হয়, নামকরণ হয়। তার মানে আমার এটা কি লেন্স, কোন লেন্সের আওতাভুক্ত, উত্তল লেন্সের আওতাভুক্ত, এটা কিন্তু অবতল লেন্সের আওতাভুক্ত বলি নাই। আবার একইভাবে দেখো এটার নাম কি, উত্তলাবতল। এটাকে ভাঙিয়ে লিখলে কি লেখা যায়, উত্তল যোগ অবতল। তাহলে এইখানে দ্বিতীয় পৃষ্ঠ কোনটা, উত্তল, আর প্রথম পৃষ্ঠ কোনটা, অবতল। তো প্রথম পৃষ্ঠের নাম অনুসারে যেহেতু নামকরণ, সো এটা অবতল বলেই এটা অবতল লেন্সের আওতাভুক্ত। তো আমরা কিন্তু এখন যে কোনো একটা নাম ধরো বললো অবতল উত্তল লেন্স, অবতল উত্তল মানে অবতল যোগ উত্তল বুঝতে পারবো, সমতল উত্তল লেন্স সমতল যোগ উত্তল লিখতে পারবো, আর জেনে ফেলতে পারবো এটা আসলে কোন লেন্স, এটা উত্তল লেন্স না অবতল লেন্স। এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার। এখন আমরা আঁকাতে আসবো। ধরো তোমাকে বললো সমতল উত্তল লেন্সটা আঁকো, বা সমতল উত্তল লেন্সটা নিচের কোনটি, এরকম টাইপের প্রশ্ন আসে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আলোর দিকটা অবশ্যই বুঝে নিতে হবে। আলো যদি বাম দিক থেকে আসে, মানে আলোর আশাটা যদি এরকম হয়, তাহলে আমাদের প্রথমে আঁকতে হয় কি প্রথম পৃষ্ঠ, আর পরে আঁকতে হয় কি দ্বিতীয় পৃষ্ঠ। নামের ক্ষেত্রে কিন্তু শাফেল করা, নামের ক্ষেত্রে হচ্ছে প্রথম পৃষ্ঠের নামটাই পরে আর দ্বিতীয় পৃষ্ঠের নামটা আগে, কিন্তু আঁকার ক্ষেত্রে কিন্তু প্রথম পৃষ্ঠটা আগে আঁকতে হয়। তার মানে আমাকে সমতল উত্তল লেন্স আঁকতে বললে আমি প্রথমে এটাকে সন্ধি বিচ্ছেদ অনুসারে ভাঙাবো, লিখবো সমতল যোগ উত্তল, ভাঙাইলাম। তারপরে যদি দেখি এখানে আমার প্রথম পৃষ্ঠটা আগে আঁকবো, দ্যাট মিনস আমি উত্তল পৃষ্ঠ এরকম এরকম আঁকলাম। তারপরে আমি আঁকবো কি সমতল পৃষ্ঠ, মানে দ্বিতীয় পৃষ্ঠটা আমি এঁকে ফেললাম। তাহলে এই রকম হবে আমার কি, এই রকম হবে আমার এই লেন্সটা। এবার আমরা চলে আসি, এটা ধরো আঁকতে চাই অবতল উত্তল লেন্স। অবতল উত্তল লেন্সের ক্ষেত্রে আমি আলোক রশ্মিটা দিয়ে দিলাম, যদি এদিক থেকে যায়। আলোক রশ্মিটা অবশ্যই ভালো করে দিয়ে নিবে, কারণ আলোক রশ্মিটার ওপরেই কিন্তু প্রথম পৃষ্ঠ কোনটা দ্বিতীয় পৃষ্ঠ কোনটা এটা ডিপেন্ড করতেছে। সো এখানে যদি আমি দেখি অবতল যোগ উত্তল, তার মানে উত্তল নামটা আমার সেকেন্ডে আছে, মানে উত্তল নামটা আমার উত্তল পৃষ্ঠটা আমার প্রথম পৃষ্ঠ, সো এটা আমার প্রথম পৃষ্ঠ। দ্বিতীয় পৃষ্ঠটা কি অবতল, রাইট? সো অবতলটা আঁকতে হবে, অবতলটা আঁকে দিব এইরকম হবে। তো আমরা কিন্তু এই দ্বিতীয় লেন্সটাও এঁকে ফেললাম। তো আমাদের যদি ধরো সাপোজ এইটা আঁকতে বলতো উত্তল অবতল, তাহলে এখানে দ্বিতীয় নামটা কি, আমরা এটাকে সন্ধি বিচ্ছেদে ভাঙালে দেখি অবতল হচ্ছে দ্বিতীয় নামটা, তার মানে দ্বিতীয় নামটাই যেহেতু প্রথম পৃষ্ঠ, সো প্রথম পৃষ্ঠটা আমি আগে আঁকবো। সো আমি অবতল পৃষ্ঠটা আগে আঁকবো, অবতল পৃষ্ঠটা আঁকলাম আলোক দিক দেখিয়ে। তারপরে আমি কি আঁকবো, তারপরে আমি আঁকবো উত্তল পৃষ্ঠটা। সো উত্তল পৃষ্ঠটা যদি আঁকতে চাই, উত্তল পৃষ্ঠটা এরকম, এটাকে আমি মিলিয়েও দিতে পারি বা একটা স্ট্রেট লাইন দিয়েও লাগিয়ে দিতে পারি। সো এইটা হবে আমার কি, এই লেন্সটা। তো আমরা কিন্তু এইভাবে লেন্সগুলোকে ইজিলি নামটা দেখে লেন্সটা এঁকে ফেলতে পারি। আর এই আঁকাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরের ক্লাসের মাঝে পড়বো সাইন কনভেনশন, চিহ্নের প্রথা। ওই সময় আমাদের এই আঁকাটার উপর বেস করেই কিন্তু চিহ্নের প্রথাগুলো চিহ্নের নিয়মটা বসাতে হবে। তো আমাদের আঁকাগুলো আমরা অলরেডি এঁকেছি, একটু মিলিয়ে নিই। হ্যাঁ, এইটা ঠিক আছে। সো আমরা কিন্তু এরকমভাবে এঁকে ফেলতে পারি। তো এখানে দেখো অনেকগুলো জিনিসই দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে কি আমাদের C1 C2 কোথায় থাকবে, এইটাও কিন্তু একটু বুঝে নেওয়ার বিষয়। দেখো এইটার প্রথম পৃষ্ঠ এটা, তাহলে প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্র এই দিকে থাকবে। এটার দ্বিতীয় পৃষ্ঠ এটা, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার কেন্দ্র এই দিকে থাকবে। তোমার কিন্তু ইমাজিন করে নিতে হবে এই গোলকটা কোন দিকে হবে। যেমন ধরো এইটা হচ্ছে আমার কি প্রথম পৃষ্ঠ, সো প্রথম পৃষ্ঠটার জন্য বৃত্তটা যদি একে বৃত্তটা এরকম একটা হবে, সো এরকম বৃত্তের কেন্দ্র হবে কি ডান দিকে কোথাও। এটা কি সমতল, সমতলটাকে কি দিয়ে বৃত্ত আঁকা যাবে, যাবে না। সো সমতলের ক্ষেত্রে কোনো আমার এখানে কিন্তু বক্রতার কেন্দ্র আসবে না, সো C1ই থাকবে, C2 কিন্তু থাকবে না। আবার এখানে দেখো, এখানে আমার প্রথম পৃষ্ঠটার জন্য যদি আঁকি, দ্বিতীয় পৃষ্ঠটার জন্য যদি আঁকি, সো প্রথম পৃষ্ঠ দ্বিতীয় পৃষ্ঠ দুইটারই গোলক কিন্তু ডান দিকে, আর ডান দিকে গোলক মানে এই দিকে, ডান দিকেই কিন্তু তাদের বক্রতার কেন্দ্রগুলো। এটার ক্ষেত্রে প্রথম পৃষ্ঠটা কিন্তু এই দিকে, সো প্রথম পৃষ্ঠটার জন্য গোলকটা আঁকলে এইরকম একটা গোলক হবে, সো এটার কেন্দ্রটা হবে বাম দিকে। দ্বিতীয় পৃষ্ঠের জন্য গোলক আঁকলে এরকম একটা গোলক হবে, কেন্দ্রটা হবে ডান দিকে। আবার এইটার জন্য একইভাবে প্রথম পৃষ্ঠের বক্রতার কেন্দ্র, আর এটা সমতল দিয়ে বৃত্ত আঁকা যাবে না, তার মানে এখানে কোনো বক্রতার কেন্দ্র থাকবে না। আবার এখানে দেখো এটাও প্রথম পৃষ্ঠ, আবার এটাও দ্বিতীয় পৃষ্ঠ, সো দুইটাই গোলক বাম দিকে আঁকলে, চিন্তা করলে, তার মানে দুইটারই বক্রতার কেন্দ্র কি থাকবে, বাম দিকে থাকবে। তো আমরা আজকের ক্লাসে বেসিক্যালি এই সিম্পল কয়েকটা বেসিক কনসেপ্ট শিখলাম, যেগুলো আমাদের পরবর্তী ক্লাসে খুব কাজে লাগবে। তো ধন্যবাদ সবাইকে।